প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। রাতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এদিকে রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। যদিও জামাতে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে এনসিপি জাতীয় নির্বাচনের আগে চেয়েছেন গণপরিষদ ভোট। বিস্তারিত থাকছে আফজাল হোসেনের রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে। বিকেল 4:30 থেকে শুরু হওয়া আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেস সেক্রেটারি। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের আশঙ্কা যে নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে, তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময়ে আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা হবে। জামাত ইসলামী যেসব বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে তা তুলে ধরেন দলের নায়েবে আমির। জুলাই সনদের ব্যাপারে একটু স্পষ্টভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা, যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে, এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতাপূর্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও তুলে ধরা হয় বৈঠকের আলোচনার বিষয়বস্তু। সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার মধ্যে যেসব সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত, তাদের বিষয়ে যেন সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের যৌথবদ্ধ শক্তি মঞ্চ হিসেবে এই দল গঠন করে। দেশের নানা আন্দোলন সংগ্রামের অন্যতম পথিক রেখে বিএনপি। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে দেখা দেয় সংকট। এরপর সেপাই জনতার একতায় বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের উপর দেশ শাসনের দায়িত্বভার অর্পিত হয়। 1978 সালের জুনে প্রত্যক্ষ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন জিয়াউর রহমান। তিনি ফিরিয়ে দেন গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও জাতীয় ঐক্য। এরই ধারাবাহিকতায় 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে জিয়াউর রহমান বিএনপিকে শক্তিশালী করে গড়ে তোলেন। 1979 সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি 300 আসনের মধ্যে 220টি আসন লাভ করে। সে সময় জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি জাগরণ তৈরি করে সাধারণ মানুষের মাঝে। মাত্র কয়েকদিনের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যায় দেশ। এই গ্রামের প্রত্যেকটি মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে, মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুচক্রী সেনা সদস্য কর্তৃক নিহত হন। স্বামীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন, তখনই দলের হাল ধরতে হয় জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে। 1982 সালের 3 জানুয়ারি একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া। 1990 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে সরকার পতনের 1 দফা আন্দোলনের ডাকে দেশের মানুষ রাজপথে নেমে আসে। ফলে এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন। নানা আন্দোলন সংগ্রামের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব পায় বিএনপি। 1991 সাধারণ নির্বাচনে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2001 সালের 1 অক্টোবর সাধারণ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নির্বাচিত হয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে 2007 সালের 1/11 পর আবারও সংকটে পড়ে বিএনপি। দীর্ঘ 1 বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আবারও দলকে সুসংগঠিত করে তোলেন বেগম খালেদা জিয়া।
তবে গত এক যুগের বেশি সময় ধরে প্রতিকূল সময় পার করেছে দলটি। 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন লন্ডনে বসবাসরত তারেক রহমান। তার প্রচেষ্টায় দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঢেলে সাজানোর কাজ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপরই খালেদা জিয়াকে কারামুক্ত ঘোষণা করা হয়, যা প্রাণের সঞ্চার ঘটায় দেশের গণতন্ত্রকামী মানুষের মাঝে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে বিএনপি সাংগঠনিকভাবে বেশ তৎপর। তারাও চায় দেশের রাজনৈতিক ও কাঠামোগত সংস্কারের পর একটি সুষ্ঠু নির্বাচন। দেশের মানুষও প্রত্যাশা করে অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটি সুস্থ ধারার রাজনীতি সুসংগঠিত করবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা জুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও আসামি হিসেবে রয়েছেন। তবে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তিনি। কাঠগড়ায় তার উপস্থিতিতেই জবানবন্দি দিচ্ছেন সাক্ষীরা। এর আগে 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। রাত গভীর হওয়ার সাথে সাথে বদলে যেতে শুরু করে কর্মব্যস্ত রাজধানীর রূপ। রাতে পুরো শহর যখন ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, ঠিক তখন কিছু মানুষ জীবিকার তাগিদে ছুটে। আবছা রাতের আলোতে গল্প বুনে যায় নানা শ্রেণী পেশার মানুষ। কেউ রিকশা চালিয়ে, কেউ পানের দোকান করে, আবার কেউ পরোটা বিক্রি করে। শিমুল খানের রিপোর্ট। স্টেডিয়াম বাতির আলোয় রাতের ঢাকায় রয়েছে অন্যরকম ভালোবাসা, আছে নানা জীবনের গল্প। রাতের রাজধানীতে কর্মচাঞ্চল্য থেমে গেলেও শুরু হয় কিছু মানুষের কর্মযোগ্য। কেউ রিকশা চালিয়ে, কেউ পান বিক্রি করে, আবার কেউ পরোটা বিক্রি করে নামেন জীবন যুদ্ধে। এদেরই একজন রোকেয়া। রাতের ঘুটঘুটে অন্ধকারে পানের ডালা নিয়ে ছুটছেন কাউরান বাজারের এপাশ থেকে ওপাশ। জায়গা সম্পত্তি নাই, ঘর নাই, তারপরে মনে করেন ওর একলা অনেক কষ্ট হয়ে যায়। আমার হাজবেন্ডের অনেক কষ্ট হয়, তাই আমি কষ্টটা শেয়ার করি। মানুষ অনেক ধরনের বিভিন্ন কথা কয়, কিন্তু এসব কথা তো কানে নিলে কাজ করা যাবে না। ওদের মুখে যা আসে তাই বলে, কিন্তু এটা কানে নেই না আর কি। এমনই এক নিশির বন্ধু রাকিব। পরিবারের মুখে অন্ন জোগাতে রাতের নিস্তব্ধতাই যেন তার বেশি পছন্দ। রাতে আমগো সব গাড়ি রাতে নামে, কাঁচামালের সব কিছু রাতে আয়, রাতে আমরা কাজ করি। দিনে তো আর আমগো সম্ভব না, এই মাল তো আর দিনে আসা সম্ভব না। রাইতে সব কিছু কাজ সব রাইতে। নির্বাচন নেতারা খালি বলে এইটা এইটা, কিন্তু কিচ্ছু করে না। আমগো কাম আমগোই করে খেতে হয়। মালিবাগ মোড়ে দীর্ঘ 25 বছর ধরে পরোটা ও রুটি বানাচ্ছেন জয়নাল। রাতের পরিবহন চালক, ট্রাক ড্রাইভার, নিরাপত্তা রক্ষীর মতো কাজ যারা করেন তারাই চলে আসেন জয়নালের কাছে। পরিবারের জন্যই আমরা এটা চালাইতেছি, রাত্রে ঘুম জায়গা। এছাড়া আমরা কোনো আর ধান্দা নাই বা কোনো অন্য কোনো উপায়ও নাই, যে বেশি বেশি টাকা পয়সা নাই যে একটা দোকান পাট লইতে পারবো, এরকম ধরনের তবিকও নাই। তাই আমরা রেডি করা, এছাড়া আর আমার কোনো উপায় নেই। কুমিল্লার রানা মিয়া গত 20 বছর ধরে রিক্সা চালান রাতে। দিনের যানজটের শহর যেন তার কাছে অসহনীয়, তাই অন্ধকারেই আলো খুঁজে বেড়াচ্ছেন রানা। ভালো একটা চাকরি পাই নাই, এই কারণে এই গাড়ি নিয়ে চালায় রাত্রে ফজর তরি আজামের পরে যাই আমার বাসায়। আর রাত বেড়ে ঢাকা সিটিতে এই গাড়ি চালায়া 1000-1500 টাকা হইলে চলে যাই। মধ্যরাতের বৈচিত্র্যময় ঢাকা, দিনের আলো, যানজট ও নানান ব্যস্ততাকে পাশ কাটিয়ে এক শ্রেণী পেশার মানুষ রাতের নিস্তব্ধতাকে বেছে নেয় জীবিকার তাগিদ হিসেবে। তারা বলছে রাতের এই নীরব ঢাকায় কাজের অন্যতম পছন্দের সময় তাদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। বগুড়ায় হাইব্রিড জাতের পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা।
এতে করে পেঁপে চাষের আগ্রহ বাড়ছে। আর কৃষি বিভাগ বলছে পেঁপে চাষের উদ্যোক্তাদের সকল ধরনের সহযোগিতা করা হবে। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বগুড়ায় এবার পেঁপের বাম্পার ফলন হয়েছে। পেঁপে চাষের খরচ মিটিয়ে এখন লাভের মুখ দেখছেন পেঁপে চাষিরা। অল্প খরচ আর অধিক ফলন আর লাভ ভালো হওয়ায় পেঁপে চাষে আগ্রহ বাড়ছে দিন দিন। 3 থেকে 4 ফুট উচ্চতার প্রতিটি গাছে 50 থেকে 100 কেজি পেঁপে ধরে। পেঁপেগুলো আকারে বেশ বড় ও আকর্ষণীয়। প্রতিটি পেঁপের ওজন 2 থেকে 6 কেজি পর্যন্ত হয়। কৃষি বিভাগের সহায়তা পেলে আরো অধিক পেঁপে চাষ করবে বলে জানান স্থানীয় কৃষকরা। এখানে আমরা জৈব সারের যে ব্যবহারটা বাড়ায় দিছি, এখানে জৈব বালানাশক ব্যবহার করতেছি। তারপর দূরত্ব লাইন বাই লাইন যে দূরত্বগুলো রাখা এবং এই আধুনিক পদ্ধতি যে নালা টেনে দেওয়া, এগুলোর কারণে ফলন বেড়ে গেছে। আগে কিন্তু কিছু গাছ মারা যেত, কিছু গাছ হলদে মোজাক ভাইরাস ধরতো। পেঁপে চাষে কৃষকেরা সহায়তা চাইলে তাদের সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে এই কর্মকর্তা। বগুড়া সদর উপজেলায় এবার 30 হেক্টর জমিতে পেঁপের চাষ হয়েছে। আমাদের কৃষককে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকে যে কিভাবে আমরা পেঁপেটাকে নিরাপদভাবে চাষাবাদ করতে পারি। একই সাথে আমাদের কৃষি অফিসে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিংয়ে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে থাকি পেঁপে চাষে। অবশ্যই পেঁপে চাষ করে কৃষক লাভবান হচ্ছে। আমাদের সারা বছর কিন্তু এই পেঁপেটা আমাদের মানুষ সবজি হিসেবে পেয়ে থাকে। তো এই জন্য আমাদের কৃষক উদ্বুদ্ধ হচ্ছে। পেঁপে চাষে ভালো চারা ও প্রতিকূল পরিবেশ ভালো থাকলে আর কৃষি বিভাগের সহায়তা পেলে দিন দিন এই চাষে উদ্যোক্তা বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা। আমি অনেক দূর থেকে আসছি এই পেঁপে বাগানটা দেখার জন্য। এই পেঁপে বাগান দেখে আমার খুব ভালো লাগলো। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে 14 বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। রোববার রাতে সাতক্ষীরা 33 বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বাংলাদেশ সাতক্ষীরার তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের উপস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে এসব বাংলাদেশিদের আটক করে বিএসএফ। সাতক্ষীরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, রোববার রাতে বিজিবি 14 বাংলাদেশিকে থানায় জমা দিয়েছে। তাদের মধ্যে 13 জন বাগেরহাট জেলার এবং 1 জন সাতক্ষীরা জেলার বাসিন্দা। তাদেরকে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি। দিনাজপুরের পার্বতীপুরে রেল অঙ্গন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। রোববার দিনব্যাপী কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা ভবানীপুর থেকে মধ্যপাড়া পাথরখানি পর্যন্ত পরিত্যক্ত রেল লাইন পরিদর্শন ও রেল সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় সফর সঙ্গী হিসেবে মহাপরিচালকের একান্ত সচিব নাসির উদ্দিন ছাড়াও কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী সরকারি শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগ মুক্তি কামনায় শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের আহ্বায়ক কাজল ফকিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব রানা আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মাওনা চৌরাস্তা আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি মইজুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব আলম জামাল। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে চাকরি না হওয়া পর্যন্ত দেশের শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্না কবির। রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুরের হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ যদি বিএনপি ক্ষমতায় আসে, দেশের সকল কৃষক ও শ্রমিক পরিবার রয়েছে, তাদের সন্তানরা কলেজ ভার্সিটি থেকে শিক্ষা অর্জন করে এবং যোগ্য মানুষ হওয়ায় বিএনপি সরকার তাদের চাকরি দেবে।
গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ বেঁধেছিল, সড়ক অবরোধ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল বিকেলে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী ভাঙ্গা মাওয়া ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করায় সড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। গণ অধিকার পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি রুবেল শেখ, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হারুনার রশিদ, জেলা ছাত্রী বিষয়ক সম্পাদক সুলতানা ইসলাম, ভাঙ্গা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব আতিকুল্লাহ হিলাল সহ নেতৃবৃন্দ। টাঙ্গাইলে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ 2025-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে বিবেচিত প্রার্থীরা শতভাগ স্বচ্ছতার সাথে শুধুমাত্র 120 টাকা পোস্টাল অর্ডার জমা দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষার মাধ্যমে তারা বিবেচিত হয়েছেন। 50 জনকে মেধা তালিকায় চূড়ান্ত করা হয়েছে এবং 10 জনকে অপেক্ষমান হিসেবে নেওয়া হয়েছে। 31 আগস্ট রোববার সন্ধ্যায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে নিয়োগ কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ফলাফল ঘোষণা করেন। কক্সবাজারে জাতীয় মহিলা সংস্থার আওতায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ সমাপ্তকারীদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। রবিবার জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়ের উদ্যোগে ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং সহ 6টি ট্রেডের 352 জন নারী উদ্যোক্তার মধ্যে 32,59,000 টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার খাসকাউলিয়া নৌকা ঘাটে জেলা পরিষদের উদ্যোগে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। রবিবার বিকেলে তিনি নৌকা ঘাটে যাত্রীদের জন্য নির্মাণাধীন ছাউনি ও পাবলিক টয়লেট প্রকল্পের স্থান নির্ধারণের জন্য পরিদর্শন করেন এবং সার্ভেয়ার জনাব রাশেদ হাসান লিখনকে প্রয়োজনীয় পরিমাণ খাস জায়গা পরিমাণ করে ডিমার্কেশন করতে নির্দেশনা প্রদান করেন। এ সময় উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ উজ্জ্বল ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের আনোয়ারা ওশখান রজাই দরবার শরীফের উদ্যোগে এক বর্ণাঢ্য জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। রজাই দরবার শরীফ থেকে শুরু হয়ে জুলুস চন্দনাইশের বাদাম তলে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন পীরজাদা মাওলানা নঈমউদ্দিন রজাই ও পীরজাদা মাওলানা ইমামউদ্দিন রজাই। এ সময় আলোচনা করেন মাওলানা অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী ও মাওলানা মুফতি আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী সহ দেশবরেণ্য আলেমরা। মিলাদ ও কিয়াম পরিচালনা করে মাওলানা মোহাম্মদ কামরুদ্দিন নুরী।